আসসালামু আলাইকুম সবাইকে স্যার একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জামিল ইসলাম, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টে। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 2018-19 সেশনের অ্যাকাউন্টিং প্রশ্নটি সলভ করব। আবার বললাম 2018-19 সেশনের বি ইউনিটের অ্যাকাউন্টিং কোশ্চেনটি আমরা সলভ করব। আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে প্রায় বলে থাকি যে কোয়েশ্চেন সলভ তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, স্পেশালি ফর রাজশাহী বিশ্ববিদ্যালয়। কেননা রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু হুবহু সেম প্যাটার্নের প্রশ্ন রিপিট করে। আর তুমি দেখবা যদি সেম প্যাটার্নের প্রশ্ন মানে বললাম যে একদম হুবহু প্রশ্ন যদি রিপিট নাও করে, তুমি দেখবা যে সেম প্যাটার্নের প্রশ্ন চলে আসে। সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, কোয়েশ্চেন সলভের কোনো বিকল্প নেই। তো চলো আমরা আমাদের আজকের কোয়েশ্চেন বা ক্লাসটা শুরু করি। দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে যে নিচের কোনটি আর্থিক বিবরণীর গুণগত বৈশিষ্ট্য নয়। কি বললাম, নিচের কোনটি আর্থিক বিবরণীর গুণগত বৈশিষ্ট্য নয়। তো আমাদের দেখো প্রশ্নের প্রাসঙ্গিকতা এটা না, এটা অবশ্যই গুণ। পূর্ব অনুমান মূল্য এটাও আর্থিক বিবরণীর গুণ। বিশ্বাসযোগ্যতা এটাও আর্থিক বিবরণীর গুণ। তার মানে আমাদেরকে কি বলছে যে কোনটি আর্থিক, এখানে বলছে কি কোনটা আর্থিক বিবরণীর গুণগত বৈশিষ্ট্য নয়। আর আমাদের অ্যান্সার হচ্ছে কি ঐতিহাসিক ব্যয়। এটি হচ্ছে আমাদের আর্থিক বিবরণীর গুণগত বৈশিষ্ট্য নয়। তো আমরা কি পাইলাম, প্রাসঙ্গিকতা, পূর্ব অনুমান মূল্য এবং বিশ্বাসযোগ্যতা, এই তিনটা হচ্ছে আমাদের আর্থিক বিবরণীর গুণগত বৈশিষ্ট্য। এবং ঐতিহাসিক ব্যয়, দেখো এই যে ঐতিহাসিক ব্যয়টা না, এটা হচ্ছে আমাদের আর্থিক বিবরণীর গুণগত বৈশিষ্ট্য নয়। তো দ্যাটস ওয়াই এটা আমাদের হচ্ছে অ্যান্সার। আমরা তোমাদের জন্য বোঝার সুবিধাতে কিছু এক্সপ্লেনেশন রাখছি, এক্সপ্লেনেশনটা দেখি। দেখো ওখানে কি বলছে, হিসাব বিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্য। হ্যাঁ, হিসাব বিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্যকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে প্রাথমিক বা গুণগত বৈশিষ্ট্য, দুই নম্বর হচ্ছে প্রাথমিক বা কি বললাম, প্রাথমিক বা গুণগত বৈশিষ্ট্য, দুই নম্বর হচ্ছে মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য। ঠিক আছে, তো আবার হচ্ছে প্রাথমিক গুণগত বৈশিষ্ট্যের কিছু উপাদান রয়েছে, সেই উপাদানগুলো দেখি। প্রাসঙ্গিকতা, ভবিষ্যৎ মূল্য, মতামত মূল্য, যথাকালীন, বিশ্বাসযোগ্যতা, যাচাইযোগ্য, নির্ভরযোগ্য, নিরপেক্ষ। কি বললাম যে প্রাথমিক গুণগত বৈশিষ্ট্যের কিছু গুণাবলী রয়েছে। দেখো, প্রাসঙ্গিকতা, ভবিষ্যৎ মূল্য, মতামত মূল্য, যথাকালীন, বিশ্বাসযোগ্যতা, যাচাইযোগ্যতা, নির্ভরযোগ্য, নিরপেক্ষ। ঠিক আছে, তারপর দেখো আমরা মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য কি কি পাচ্ছি, সামঞ্জস্যতা অথবা ধারাবাহিকতা, দেন হচ্ছে আমাদের পাচ্ছি তুলনাযোগ্যতা। এই যে তোমাদেরকে আমি হিসাব বিজ্ঞানের গুণগত বৈশিষ্ট্যগুলো বললাম না, এগুলো কিন্তু মাস্ট তোমাদেরকে মুখস্থ করা লাগবে। কেননা দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে যে কি বললাম, প্রাসঙ্গিকতা, পূর্বানুমান মূল্য, বিশ্বাসযোগ্যতা, এই তিনটা কিন্তু আমাদের হচ্ছে আর্থিক বিবরণীর গুণগত বৈশিষ্ট্য। তো তোমাদের প্রশ্ন এটা আসতে পারে যে নিচের কোনটি আর্থিক বিবরণীর গুণগত বৈশিষ্ট্য নয়, কথাটা নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে তোমাদেরকে এই জিনিসগুলো জানার লাগবে। আমি তোমাদেরকে বললাম যে অবশ্যই যদি হুবহু প্রশ্ন রিপিট না করে তাহলে কিন্তু সেম প্যাটার্নের প্রশ্ন রিপিট করবে। যেমন এই যে এগুলা পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, তো অবশ্যই তোমাদেরকে মুখস্থ করা লাগবে। তো আশা করি বুঝতে পারছো। আমরা আমাদের উত্তর কি পাইলাম, উত্তর পাইছি নিজের কোনটি আর্থিক বিবরণীর গুণগত বৈশিষ্ট্য নয়, ঐতিহাসিক ব্যয়। তাছাড়া আর্থিক বিবরণী আমরা গুণগত যেগুলো বৈশিষ্ট্য দেখলাম ওগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ করা লাগবে। চলো নেক্সটটা দেখি। দেখো একটা ইজি প্রশ্ন, কি বলছে যে ডিবেঞ্চার ইস্যু করা হয়, ডিবেঞ্চার ইস্যু করা সমমূল্যে, এটাও সত্যি। বাট্টা ইস্যু করা, এটাও সত্যি। অধিহারে, অধিহারে ইস্যু করা, মানে তিনটাই অ্যান্সার। আমাদের কি ডিবেঞ্চার ইস্যু করা হয় তিন ভাবে, সমমূল্যে, বাট্টায়, অধিহারে। তাহলে আমাদের অ্যান্সার কি, এ বি সি। অ্যান্সার কি আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ডিবেঞ্চার ইস্যু করা হয় সমমূল্যে, বাট্টায়, অধিহারে। তো আমাদের অ্যান্সার কি পাইলাম, অ্যান্সার হচ্ছে আমাদের এ বি সি, ডি নাম্বার অ্যান্সার। আবার বলি যে ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে সমমূল্যে, বাট্টায়, অধিহারে, তিনটাই আমাদের অ্যান্সার। দ্যাটস ওয়াই আমরা লিখছি এবিসি। চলো নেক্সট দেখি। দেখো প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা কিন্তু বুঝবা, হ্যাঁ, কনফিউজ হওয়া যাবে না। ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক অমর্যাদিত হলে ব্যাংক হিসাবে কি এন্ট্রি হবে। কি বললাম যে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক অমর্যাদিত হলে ব্যাংক হিসাবে কি এন্ট্রি হবে, ব্যাংক হিসাবে কি এন্ট্রি হবে। তো এখানেও আমরা কি বলে, আমাদের অ্যান্সার কি হচ্ছে, কোনো এন্ট্রি দেওয়ার প্রয়োজন নেই। আমাদের অ্যান্সার হচ্ছে কোনো এন্ট্রি দেওয়ার প্রয়োজন নেই। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাই কেন কোনো এন্ট্রি দেওয়ার প্রয়োজন হয়নি। তো বলতেছে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক অমর্যাদিত হয়েছে, মানে ব্যাংক, তুমি একটা চেক ইস্যু করছো তোমার পাওনাদারকে, তো পাওনাদারকে দিছো, পাওনাদার ব্যাংকে উপস্থাপন করছে, কিন্তু ব্যাংক হচ্ছে কি করছে, তোমার চেকটাকে মানে চেকটাকে একসেপ্ট করেনি, কারণ তোমার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা ছিল না। তো সেক্ষেত্রে কি ব্যাংক কি তোমার অ্যাকাউন্টে কোনো টাকা
রিয়া করছে, কমাইছে বা বাড়াইছে না। তো সেক্ষেত্রে আমরা কি বললাম, ব্যাংক হিসাবে কোনো এন্ট্রি দেওয়ার প্রয়োজন নেই। ব্যাংক যেহেতু অমর্যাদাকে করছে, তো দ্যাটস ওয়াই তোমার অ্যাকাউন্টে কোনো টাকার কম বেশি হয় নাই, এজন্য ব্যাংক হিসাবে কি হবে, ব্যাংক হিসাবে কোনো এন্ট্রি দেওয়ার প্রয়োজন নেই। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি আমরা আমরা ওটা না যাই, ডিটেলসে না যাই, তো আমরা কি বললাম, ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক অমর্যাদিত হলে ব্যাংক হিসাবে কি এন্ট্রি দিতে হবে, কোনো এন্ট্রি দেওয়ার প্রয়োজন নেই। আমাদের অ্যান্সার কি, এটা অ্যান্সার হচ্ছে ডি। কেন ডি? কারণ হচ্ছে ব্যাংক যেহেতু তুমি একটা চেক ব্যাংকে জমা দিয়েছো, বাট ব্যাংক চেকটা অমর্যাদিত করেছে, দ্যাটস ওয়াই ব্যাংকে কোনো তোমার অ্যাকাউন্টে কোনো টাকা কম বেশি করতে হয় নাই, এই জন্য হচ্ছে কোনো এন্ট্রি দেওয়ার প্রয়োজন নেই ব্যাংক হিসাবে। ওকে, তাহলে আমাদের কি উত্তর পাইলাম আমরা, যে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক অমর্যাদিত হলে ব্যাংক হিসাবে কি হবে, কোনো এন্ট্রি দেওয়ার প্রয়োজন নেই। আশা করি জিনিসটা বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা একটু পজ করে দেখো, তাহলে বুঝতে পারবা। চলো নেক্সটটা দেখি। কি প্রশ্ন বলছে, যে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে আসবাবপত্র ক্রয় করা হলে, কি বলছে, মালিক ব্যক্তিগত প্রয়োজনে আসবাবপত্র ক্রয় করলে সঠিক জাবেদা কোনটি হবে? মালিক ব্যক্তিগত প্রয়োজনে আসবাবপত্র ক্রয় করছে, তাহলে আমাদের কি হবে, যে মালিক, যেহেতু মালিক কথা রিলেটেড আছে এবং নিজ প্রয়োজনে কোথা থেকে উত্তোলন করছে এটা উল্লেখ করা নাই, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে মালিক হচ্ছে উত্তোলন করছে ব্যবসা থেকে, ঠিক আছে। কি বললাম, মালিক যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে আর এখানে কোনো উল্লেখ দেওয়া নেই, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে মালিক ব্যবসা থেকে উত্তোলন করছে। তাহলে হচ্ছে আমরা যদি এটা সাধারণভাবে দিতাম যে আসবাবপত্র ক্রয়, তাহলে আমাদের জাবেদা কি হইতো, আসবাবপত্র হিসাব ডেবিট, এবং নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, দেখো আমরা কি বললাম, যদি এটা সাধারণভাবে হইতো যে ব্যবসার প্রয়োজনে যদি এটা আসবাবপত্র ক্রয় করা হইতো, তাহলে আমরা কি লিখতাম, আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কিন্তু এখানে বলছে যে মালিক ব্যক্তিগত প্রয়োজনে আসবাবপত্র ক্রয় করছে, তার মানে কি মালিক অবশ্যই ব্যবসা থেকে উত্তোলন করছে। তাহলে আমাদের কি হবে, উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব। এখানে লেখাটা ইম্পর্টেন্ট না, আমি যা বলতেছি তোমরা শুনলেই তাহলে এনাফ, বুঝছো? তো আমি তোমাদেরকে বললাম কি, মালিক যেহেতু এখানে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করছে এবং এখানে কোনো কিছু উল্লেখ নাই, দ্যাটস ওয়াই আমাদেরকে ধরে নিতে হবে কি এটা ব্যবসা থেকে মালিক উত্তোলন করছে। তখন আমরা কি বলবো, উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। দেখো এই অপশন থেকে আছে, হ্যাঁ দেওয়া আছে, তাহলে আমাদের এটা হচ্ছে কারেক্ট আনসার, যে এখানে সি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আর কি বললাম, যদি ব্যবসার প্রয়োজন উত্তোলন করতো তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতাম, আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। নিজ প্রয়োজন উত্তোলন করছে এই জন্য বলছি উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তো আমরা ক্লিয়ার করে অ্যান্সারটা আরেকবার দেখি। দেখো কি বললাম, মালিক ব্যক্তিগত প্রয়োজনে আসবাবপত্র ক্রয় করলে সঠিক জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। চলো নেক্সটটা দেখি। দেখো এখানে কি বলছে, মেসার্স অ্যান্ড কং এর রেয়া মিলে প্রদর্শিত সমাপনী মজুত পণ্যের মূল্য হচ্ছে 30,000 টাকা। এটি হিসাবভুক্ত হবে কোথায়? কি বললাম, মেসার্স অ্যান্ড কং এর রেয়া মিলে প্রদর্শিত সমাপনী মজুত মূল্য প্রদর্শিত হবে কোথায়? আমরা জানি সমাপনী মজুত মূল্য কোথায় কোথায় প্রদর্শিত হয়, আয় বিবরণীতে প্রদর্শিত হয় এবং উদ্বৃত্ত পত্রে প্রদর্শিত হয়। কি বললাম, আচ্ছা আমাদের সমাপনী মজুত পণ্য হচ্ছে কোথায় কোথায় প্রদর্শিত হয়, একটা হচ্ছে আয় বিবরণী আর একটা হচ্ছে আর্থিক বিবরণী বা উদ্বৃত্ত পত্র। ঠিক আছে, এটা মাথায় রাখলে হয়ে যাবে। তো আমরা কি পাইলাম, দেখো আমাদের উদ্বৃত্ত পত্র কিন্তু অ্যান্সার আছে। হ্যাঁ, প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল টাইপের মার্ক, প্যাচানো টাইপের। তো আমাদেরকে হচ্ছে কি বলতে হবে, একটু দেখতে হবে, একটা এক্সপ্লেনেশনটা দেখি, তাহলে বুঝতে পারবো জিনিসটা। আমি তোমাদেরকে উত্তর বলবো, উত্তর দুইটা হবে, তো আমি তোমাদেরকে আগে এক্সপ্লেনেশনটা দিই, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে ক্লিয়ারলি। তো দেখো, যে আধুনিক হিসাব বিজ্ঞান অনুযায়ী রেওয়ামিল প্রদর্শিত সমাপনী মজুত মূল্যের আর্থিক বিবরণী অথবা উদ্বৃত্ত পত্রের চলতি সম্পদ অংশ এবং আয় বিবরণীতে হিসাবভুক্ত হবে। কি বললাম আমি, যে এখানে এক্সপ্লেনেশনটা বলো না, আমি তোমাদেরকে যেটা বলছি শোনো। তো হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞান অনুযায়ী আমরা হচ্ছে কি, সমাপনী মজুত মূল্য আর্থিক বিবরণীতে এবং উদ্বৃত্ত আর্থিক বিবরণী আয় বিবরণীতে আমরা হচ্ছে দেখাই সমাপনী মজুত মূল্য, এটা হচ্ছে আমাদের কথা এখানে বলছে। কিন্তু সনাতন পদ্ধতিতে আয় বিবরণীর স্থলে আমরা কি লিখতাম, ক্রয় বিক্রয় হিসাব।
কি বললাম যে আয় বিবরণীর অপর নাম ছিল সনাতন পদ্ধতিতে ক্রয় বিক্রয় হিসাব। তো দ্যাটস ওয়াই এই যে এই অ্যান্সারটা আর এই অ্যান্সারটা আমাদের হয়ে যাবে, কারণ ক্রয় বিক্রয় হিসাবকে আমরা সনাতন পদ্ধতির ক্রয় বিক্রয় হিসাবের আধুনিক নাম হচ্ছে আয় বিবরণী। তো দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হবে এ এবং সি, এ এবং সি উভয়। যেহেতু আমরা এটাকে আয় বিবরণী বলতেছি, আধুনিক নিয়মে এবং সনাতন নিয়মে ক্রয় বিক্রয় হিসেবে বলতেছি, তাহলে আমাদের এই দুইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। আমি আরেকবার বলি যে সম্পূর্ণ মজুত পণ্য আমরা হচ্ছে আয় বিবরণীতে দেখাই এবং আর্থিক বিবরণী বা উদ্বৃত্ত পত্রে দেখাই। তো আমরা এটা পাইলাম আমাদের অ্যান্সার। এবং ক্রয় বিক্রয় হিসাবকে আধুনিক নিয়মে বলা হয় আয় বিবরণী, কিন্তু সনাতন নিয়মে ক্রয় বিক্রয় হিসাবে হচ্ছে আয় বিবরণীর অপর নাম। তো আশা করি বুঝতে পারছো। আমরা আমাদের অ্যান্সারটা ক্লিয়ার করে পেয়ে গেলাম যে এ এবং সি ক্রয় বিক্রয় হিসাব এবং উদ্বৃত্ত পথে মানে সম্পত্তি মজুত পণ্য দেখানো হয়। ওকে, চলো নেক্সট দেখা যাক। দেখো নেক্সট কি বলছে, অবিরত মজুত পদ্ধতিতে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে নিচের কোন হিসাবটি ক্রেডিট করা হবে? কি বললাম, অবিরত মজুত পদ্ধতিতে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে নিজের কোন হিসাবটি ক্রেডিট করতে হবে? আমাদের অপশন হচ্ছে কি, দেখো এটা আমাদের অ্যান্সার হচ্ছে মজুত পণ্য। কেন মজুত পণ্য, চলো আমরা এর এক্সপ্লেনেশন কারণটা দেখে নিই, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। দেখো অবিরত বা নিত্য মজুত পদ্ধতি, হ্যাঁ এটার একটু কি আছে দেখো, যেন ক্রয়, আন্তঃপরিবহন, ক্রয় ফেরত, ক্রয় বার্তা স্থলে মজুদ হিসাব লেখা হয়। মানে অবিরত বা নিত্য পদ্ধতিতে হচ্ছে তোমরা যদি ক্রয়ের জায়গায় ক্রয় লিখতে পারবে না, এখানে যে ক্রয় ফেরত আছে না, ক্রয় ফেরতের জায়গায় তোমাকে লিখতে হবে হচ্ছে মজুদ হিসাব। এই যে দেখো আমরা ক্রয় ফেরতের জায়গায় লিখছি কি মজুদ হিসাব। তারপর ক্রয় যদি থাকে তারপর ক্রয়ের জায়গায় তোমাকে কি লিখতে হবে মজুদ হিসাব। তারপর ক্রয় বার্তার স্থলেও তোমাকে লিখতে হবে মজুদ হিসাব। আন্তঃপরিবহনের স্থলে তোমাকে লিখতে হবে কি মজুদ হিসাব। মানে অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিতে যেখানে তোমার ক্রয় লেখার প্রয়োজন সেখানে তোমাকে মজুদ হিসাব লিখতে হবে। তো আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা অ্যান্সার কি পাইলাম যে অবিরত মজুদ পদ্ধতিতে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে নিচের কোন হিসাবটি ক্রেডিট করতে হবে? তাহলে আমাদের অ্যান্সার কি পাইছি মজুদ পণ্য। আশা করি জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো নেক্সটটা দেখি, দেখো নেক্সট কি বলছে, কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডের কারণে তহবিলের মূলত বৃদ্ধি মূলত কি? আবার বলি যে কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডের কারণে তহবিলের বৃদ্ধি, মানে কোম্পানি বন্ড ইস্যু করছে এবং তহবিল বৃদ্ধি হয়েছে, এটা আসলে কি? এটা আসলে হচ্ছে আমাদের কি ইকুইটির বৃদ্ধি। তো আমরা অলরেডি পাইছি, তো আমরা এটা অ্যান্সার না। নগদ বৃদ্ধি এটা হয়েছে, বাট এটাও অ্যান্সার না। নগদ হ্রাস এটাও অ্যান্সার না। তো আমাদের অ্যান্সার কি দায় বৃদ্ধি। মানে তুমি বন্ড ইস্যু করছো, তুমি টাকা পাইছো, বাট হচ্ছে কি তোমার দায় বৃদ্ধি পেয়েছে, কোম্পানি দায় বৃদ্ধি পেয়েছে। এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে লোন। তো দ্যাটস ওয়াই তোমাদের কি বলতেছি, কোম্পানি বন্ড ইস্যু করছে, সম্পদ পাইছে, বাট হচ্ছে তাদের কি তারা দায়বদ্ধ হয়ে গেছে, যার কাছ থেকে তারা নিছে, মানে টাকাটা নিছে যার কাছ থেকে তাদের কাছে দায়বদ্ধ হয়েছে। তাহলে আমরা কি বলতে পারতেছি যে কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডের কারণে তহবিলের মূলত দায়ের বৃদ্ধি হয়। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। আবার বলি, কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডের কারণে তহবিল বৃদ্ধি মূলত দায় বৃদ্ধি। ঠিক আছে, চলো নেক্সটটা দেখি। দেখো এখানে কি বলছে যে দুতরফা দাখিলা পদ্ধতির মধ্যে কোনটি সঠিক? ঠিক আছে, আবার কি বললাম, দুতরফা দাখিলা পদ্ধতির মধ্যে কোনটি সঠিক? এখানে দেখো নগদ ডেবিট আবার নগদ ক্রেডিট, এটা হবে না। আমরা বুঝতে পারছি ইজিলি, কারণ হচ্ছে দুইটা হিসাব একসাথে কখনোই হবে না। ব্যাংক ডেবিট ব্যাংক ক্রেডিট আবার সেম জিনিস, তার মানে এটাও হবে না। তো নেক্সট বলছে কি ব্যাংক ডেবিট এবং লিপিবদ্ধকরণ ডেবিট, এই জিনিসটা আবার লিপিবদ্ধ জিনিসটা এখানে হবে না। লিপিবদ্ধ মানে কোনো হিসাব নাই। তো দ্যাটস ওয়াই এই অ্যান্সারটা হবে না। তো আমরা যদি এই অ্যান্সারটা দেখি, এই অপশনটা দেখি যে ব্যাংক ডেবিট এবং দেনাদার ক্রেডিট, মানে একটা সম্পদ বাড়ছে একটা সম্পদ কমছে, তো সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বললাম যে নগদান দুইটা নগদ কখনো একসাথে বসতে পারে না। নগদ ডেবিট আবার নগদ ক্রেডিট হবে না। ব্যাংক ডেবিট ব্যাংক ক্রেডিট সেম জিনিস, দুইটা সম্পদ একসাথে কখনো বসবে না, যে সেম হিসাব একসাথে বসবে না। তো ব্যাংক ডেবিট লিপিবদ্ধন ক্রেডিট এরকম নামে কোনো হিসাব নাই। তো আমরা কি পাইলাম যে ব্যাংক ডেবিট এবং দেনাদার ক্রেডিট, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। একটি সম্পদ বৃদ্ধি পেলে আর একটি সম্পদ হ্রাস পাবে। তো এখানে একটু এক্সপ্লেনেশন রাখছি, জিনিসটা ছোট করে দেখে নিই যে কি বলছে। দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনের দ্বৈত সত্তা অবশ্যই লিপিবদ্ধ করতে হবে। মানে
উভয় দুই দুই পক্ষ অবশ্যই দেখো, এখানে কিন্তু দুই পক্ষ দেখানো যাচ্ছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কি বললাম, দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনের দ্বৈত সত্য অবশ্যই লিপিবদ্ধ করতে হবে। তো এটা আমরা অ্যান্সার আমাদের আশা করি পেয়ে গেছো তোমরা, যে ব্যাংক ডেবিট ঋণদার ক্রেডিট। দেখো এবার প্রশ্নটা আসছে কি, যে একটি সম্পত্তির উপর 10% হারে ক্রমহ্রাসমান জেদ পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। কত বলে, ক্রমহ্রাসমান পদ্ধতিতে 10% হারে যে অবচয় ধার্য করা হয়। 3 বছর পর সম্পত্তির বহিমূল্য হচ্ছে কত, 51,030 টাকা, এবং সম্পত্তির ক্রয় মূল্য কত ছিল। তো আমরা হচ্ছে কি বলবো, এখন ক্রয় মূল্য বের করবো। তো আমরা জানি কি, আমি যা বলছি ভালো করে শোনো, হ্যাঁ। ক্রয় মূল্য ইজ ইকুয়াল বহিমূল্য ডিভাইডেড বাই 1 মাইনাস অবচয় হার ইন্টু হচ্ছে সময়। তো আমি যেটা বললাম সূত্রটা আবার লিখি, যে ক্রয় মূল্য, তারপর হচ্ছে আমাদের কি লিখতে হবে, এখানে হচ্ছে বহিমূল্য। আমি সূত্রটা লিখতেছি না, তোমরা যা শোনো, যে আমি আবার বলবো এখানে, যে এটা হচ্ছে আমাদের কি বহিমূল্য, এটা হচ্ছে আমাদের বহিমূল্য। নেক্সট হচ্ছে 1 মাইনাস অবচয় হার আমাদের কত, 10%, ঠিক আছে। অবচয় হার আমরা 10% লিখলাম, এবং সময় আমাদের কত, 3 বছর। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 70,000 টাকা। কি বললাম, বহিমূল্য ডিভাইডেড বাই 1 মাইনাস অবচয় হার, তারপর হচ্ছে এখানে ইনটু হচ্ছে সময়। এটা কি বললাম, সময় আমাদের কত, 3 বছর। তো সূত্রটা আশা করি তোমরা বুঝতে পারছো। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 70,000 টাকা। তো আমাদের সম্পত্তির ক্রয় মূল্য কত, 70,000, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আবার শোনো, যে হচ্ছে ক্রয় মূল্য নির্ণয়ের সূত্র কি হচ্ছে, আমাদের হচ্ছে প্রথমে লিখতে হবে বহিমূল্য ডিভাইডেড বাই 1 মাইনাস অবচয় হার ইনটু সময়। তো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার পাচ্ছি হচ্ছে 70,000 টাকা। তো এই ছিল আমাদের এটা অ্যান্সার। তো নেক্সটটা দেখা যাক। তো আমরা দেখতে পেলাম আমাদের ক্রয় মূল্য কত বলছি, 70,000। চলো নেক্সটটা দেখি। দেখো প্রশ্নে কি বলছে, ক এবং খ দুইজন অংশীদার, তারা 4:3 মুনাফা বন্টন করে। গকে তারা 5/2 অংশ মুনাফা বন্টনের চুক্তিতে তারা ব্যবসায় অংশীদার হিসাবে গ্রহণ করে। তাহলে তাদের মুনাফার নতুন অনুপাত কত হবে? কি বললাম, যে দুইজন অংশীদার ছিল, তাদের মুনাফা অনুপাত ছিল 4:3। তারা গকে নিচ্ছে, আবার নতুন একজন গকে নিল, যা গ পাচ্ছে হচ্ছে 5/2 অংশ। তাহলে হচ্ছে তাদের মুনাফা বন্টনের চুক্তিতে নতুন অনুপাত কত হবে? তো দেখো এখানে এক্সপ্লেনেশনটা আমরা সহজে বোঝার চেষ্টা করি। কি বলছে, যে যেহেতু আমাদের এখানে দেখো 5 বলছে, হ্যাঁ, তার মানে আমাদের হচ্ছে ক খ গ তিনজনে হচ্ছে পাবে হচ্ছে টোটাল 5। মানে আমাদের হচ্ছে বিজনেস, মনে করো 5 টাকার বিজনেস। তো 5 টাকার বিজনেসের মধ্যে হচ্ছে ইয়া পাচ্ছে হচ্ছে কত, গ পাচ্ছে হচ্ছে 2। দেখো এখানে বলছে গ কে হচ্ছে 5/2 অংশ দেওয়া হচ্ছে, তাহলে অবশিষ্ট থাকছে কত, আমাদের 3 ভাগ। আমি তোমাদেরকে বললাম যে আমাদের ধরো বিজনেস হচ্ছে 5 টাকার, তার মধ্যে হচ্ছে গ কে আমরা 2 দিয়ে দিচ্ছি, তাহলে অবশিষ্ট আমাদের কত থাকতেছে, অবশিষ্ট থাকতেছে আমাদের হচ্ছে 3 ভাগ, মানে 3 টাকা। তো আমরা 3 টাকা হচ্ছে এদেরকে দিয়ে দেই, তাহলে ক এবং খ কত পাচ্ছে, ক পাবে হচ্ছে 3 দিয়ে গুণ করলে 12, আর খ পাচ্ছে হচ্ছে আমাদের 9। তো আমরা এখন গ কত পাচ্ছে, গ আমরা মনে করো 2টা যোগ করলাম, 4, এই যে কয়ের অনুপাত এবং ক্ষয়ের অনুপাত যোগ করলাম, তার আবার তার যে 2 অংশ পাইলো ওটা গুণ করে দিলাম, তাহলে আমাদের কত পাচ্ছি, 14। তাহলে আমাদের নতুন অনুপাত কত হইলো, 12, 9, 14। অ্যান্সার কি আছে, দেখো 12, 9, 14 অ্যান্সার আমাদের রয়েছে। কি বললাম, যে আমাদের 5 টাকা ছিল, মনে করো সাপোজ আমরা एग्जांपल 5 টাকা ছিল, 5 টাকার মধ্যে আমরা 2 টাকা হচ্ছে গকে দিয়ে দিচ্ছি, তাহলে অবশিষ্ট থাকতেছে আমাদের কত, 3 টাকা। 3 টাকা পাচ্ছে ক এবং খ, তাহলে আমরা 3 দিয়ে গুণ করে দিলাম দুইটাকেই। ক পাচ্ছে 4, যেহেতু 4, তাহলে তাকে দিলাম 3 দিয়ে গুণ করলাম, 12 পাইলো, এবং খ পাচ্ছে হচ্ছে 9। দেন আমরা হচ্ছে এই যে 4 অনুপাত, যে এই দুইজনের অনুপাত যোগ করলাম, যোগ করার পর 2 দিয়ে গুণ করলাম, আমরা পাচ্ছি কত, 14। তাহলে এটা হচ্ছে গ এর পরিমাণ। তাহলে নেক্সট কি পাইলাম, তাদের নতুন অনুপাত হচ্ছে 12:9:14, যেটা আমাদের এখানে অপশনে দেওয়া আছে। আশা করি বুঝতে পারছো। যেহেতু আমরা এক্সপ্লেনেশনটা এখানে দিয়ে রাখছি, তো তোমরা হচ্ছে চাইলে পরবর্তী ক্লাস আমাদের ওয়েবসাইট স্যাট একাডেমির ওয়েবসাইটে তোমরা চাইলে ওয়েবসাইটে ঢুকে আমাদের এই প্রশ্ন ব্যাংকটা আমাদের দেখতে পারো। তাছাড়া আমরা লাইভ ক্লাসটা আমাদের রেকর্ডেড থাকবে, তো তোমরা চিন্তা করিও না যে লাইভ ক্লাস শেষ মানে আর ভিডিও থাকবে না। অবশ্যই আমাদের পেজে ভিডিওটা রেকর্ডেড থাকবে, তোমাদের যখন প্রয়োজন হবে তোমরা ভিডিওটা দেখে নেবে তোমাদের সুবিধা করে। ওকে, চলো নেক্সটটা দেখি। দেখো এখানে কি বলছে, যে শেয়ার বিলির ক্ষেত্রে অবহারের সর্বোচ্চ পরিমাণ কত হতে পারে।
অবহার, হ্যাঁ অবহারের সর্বোচ্চ পরিমাণ কত হবে? তো অ্যাকর্ডিং টু কোম্পানি আইন, কি বললাম, অ্যাকর্ডিং টু কোম্পানি আইন অবহারের সর্বোচ্চ পরিমাণ হচ্ছে 10-এর বেশি হতে পারবে না। অবহিত মূল্যে 10%, মানে অবহার 10%-এর বেশি হতে পারবে না। তো এটা কি বললাম, সর্বোচ্চ পরিমাণ হচ্ছে 10। এটা হচ্ছে কোম্পানি আইন, অ্যাকর্ডিং টু কোম্পানি আইন অবহারের পরিমাণ 10-এর বেশি হতে পারবে না। কিন্তু অধিহার, কোম্পানিতে অধিহারের কোনো নির্দিষ্ট পরিমাণ নাই, কোম্পানি চাইলে যত বেশি অধিহার দিতে পারে। ওকে, কি বললাম, কোম্পানি চাইলে যত বেশি অধিহার দিতে পারে, বাট অবহারের একটা লিমিট রয়েছে, সর্বোচ্চ 10%। তারপর আমাদের কারেক্ট অ্যান্সার কি পাইলাম, যে একটা বললাম কি, আরেকবার বলি, যে শেয়ার বিলির ক্ষেত্রে অবহারের সর্বোচ্চ পরিমাণ অবহিত মূল্যে 10%, এর থেকে বেশি কখনোই হতে পারে না, এটা কোম্পানি আইনে লিপিবদ্ধ রয়েছে। চলো নেক্সট দেখি। দেখো আবার একটা প্রশ্ন আসছে কি, যে সমন্বয় দাখিলা দেওয়া হয় কোন ধারণা অনুসারে? দেখো বকেয়া ধারণা অনুসারে নট, তারপর আয় ব্যয় বিবরণ সমন্বয় অনুসারে, এটা হবে না। তারপর হচ্ছে রক্ষণশীলতা ধারণা অনুসারে, এটা অ্যান্সার হবে না। তো আমরা কি বললাম, যে হচ্ছে কি সমন্বয় দাখিলা দেওয়া হয় হিসাবকাল ধারণা অনুসারে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বললাম, যে সমন্বয় দাখিলা দেওয়া হচ্ছে আমাদের হিসাবকাল ধারণা অনুসারে। এই যে আমরা অ্যান্সার পাইলাম কি, সমন্বয় দাখিলা দেওয়া হিসাবকাল ধারণা অনুসারে। আমরা আরো কিছু এক্সপ্লেনেশন দেখছি, এটা দেখো। দেখো সমন্বয় জাবেদা, নগদ প্রবাহ বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, সমাপনী দাখিলা, বিশদায় বিবরণী প্রস্তুত করা হয় হিসাবকাল ধারণা অনুসারে। শুধু সমন্বয় দাখিলা না, সমন্বয় জাবেদা, নগদ প্রবাহ বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, সমাপনী দাখিলা, বিশদায় বিবরণী ইজ অলসো প্রস্তুত করা হচ্ছে হিসাবকাল ধারণা অনুসারে। কি বললাম, যে সমন্বয় দাখিলা না, যে এই দাখিলাগুলো হচ্ছে আমাদের প্রস্তুত করা হয় হিসাবকাল ধারণা অনুসারে। তো তোমরা হচ্ছে শুধু এটা জানলে হবে না, তোমাদেরকে এই ইনফরমেশন গুলো জানতে হবে, কারণ নেক্সট ডে যদি সমন্বয় দাখিলা সম্পর্কে না দেওয়া থাকে, দেন আসতে পারে মালিকানা সত্ত্ব বিবরণী দেওয়া হয়, আমাদের প্রশ্ন আসতে পারে হিসাবকাল ধারণা অনুসারে। তো এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। আমি তোমাদেরকে আবারও বলতেছি, যদি হুবহু প্রশ্ন রিপিট না করে তবুও সেম প্যাটার্নের প্রশ্ন রিপিট করবে। তো দ্যাটস ওয়াই তোমাদের যে এই ইনফরমেশনগুলো আছে না, এই ইনফরমেশনগুলো মাস্ট তোমাদেরকে জানতে হবে। তো আমরা কি পাইলাম, সমন্বয় দাখিলা দেওয়া হচ্ছে হিসাবকাল ধারণা অনুসারে। তো নেক্সটটা দেখা যাক। নেক্সট প্রশ্ন আরো সোজা, দেখো বলছে যখন উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় তখন একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের অবস্থা কেমন হয়? কি বললাম, যখন উৎপাদন বৃদ্ধি পায় তখন একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কি? আমাদের অ্যান্সার হচ্ছে কি অপরিবর্তিত থাকে। কি বললাম, যখন উৎপাদন বৃদ্ধি পায় তখন একক প্রতি পরিবর্তনশীল ব্যয় অপরিবর্তিত থাকে। কেন অপরিবর্তিত থাকে চলো দেখে নেই। দেখো এটা বলছে উৎপাদন বৃদ্ধি করলে যে ব্যয় একক প্রতি পরিবর্তিত হয় না, কিন্তু মোট ব্যয়ের পরিমাণ পরিবর্তিত হয়, তাকে আমরা বলতেছি পরিবর্তনশীল ব্যয় বা চলক ব্যয়। কি বললাম, যে উৎপাদন বৃদ্ধি পেলে একক প্রতি ব্যয় পরিবর্তিত হয় না, বা মোট ব্যয় পরিবর্তিত হয়, তাকে আমরা বলতেছি কি পরিবর্তনশীল ব্যয়। তারপর দেখো এখানে বলছে কি উৎপাদিত পণ্যের সংখ্যার অনুপাতে এই সকল ব্যয়ের হ্রাস বৃদ্ধি ঘটে। কি বললাম, যে উৎপাদিত পণ্যের সংখ্যার অনুপাতে এই সকল ব্যয়ের হ্রাস বৃদ্ধি ঘটে। যেমন এক্সাম্পল দেখো, বিক্রয় কমিশন, মজুরি, ব্যবহৃত কাঁচামাল। যে এক্সপ্লেনেশনটা তোমাদেরকে দিলাম না, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো গুরুত্বপূর্ণ বিধায় আমি তোমাদেরকে এক্সপ্লেনেশন দিচ্ছি। যে প্রশ্নগুলোর এক্সপ্লেনেশন লাগতেছে না ওগুলো কিন্তু আমি তোমাদেরকে মুখে বলতেছি, বাট যে এক্সপ্লেনেশনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি ওগুলো মাস্ট তোমাদেরকে পড়তে হবে। কেননা যে আমি তোমাদেরকে বারবার বলতেছি যে সেম প্যাটার্নের প্রশ্ন রিপিট করবেই। তো তোমাদেরকে অবশ্যই আমি যে এক্সপ্লেনেশনগুলো দিচ্ছি ওগুলো ডিটেলসে সহকারে এবং ভালো করে মুখস্থ করতে হবে, তাহলেই তোমরা এমসিকিউ ভালো কিছু করতে পারবা। আশা করি বুঝতে পারছো। তো আমরা কি বললাম, যখন উৎপাদন বৃদ্ধি পায় তখন একক প্রতি পরিবর্তনশীল ব্যয় অপরিবর্তিত থাকে। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো চলো আমরা নেক্সট দেখি। অ্যান্সার আমরা কি পাইলাম, যে আন্ডাররাইটেড স্পেড হচ্ছে 17,000 টাকা এবং হচ্ছে অর্জিত হয় 24,000 টাকা। তো আমাদের অ্যান্সার হচ্ছে 41,000 টাকা, যেটা আমরা সূত্রতে পাইছি যে মোট অর্জিত হয় ইজ ইকুয়াল আন্ডাররাইটেড স্পেড প্লাস হচ্ছে মোট অর্জিত হয়। যদি আমরা প্লাস করি তাহলে আমাদের অ্যান্সার হবে 41,000 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো নেক্সটটা দেখা যাক। তো নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয় নয়? কি বললাম, নিচের দেখো নেক্সট প্রশ্ন কি, নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয় নয়? তো আমরা জানি কুরিন, অবচয় এবং হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, এই তিনটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। কি বললাম,
যে আমার নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয় নয়? তো দেখো কুরিন, অবচয় এবং বিক্রিত পণ্যের ব্যয়, এই তিনটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। তো আমাদের বাকি থাকলো কপিরাইট ব্যয়। কপিরাইট ব্যয় আমাদের হচ্ছে স্থায়ী সম্পদ, তো এটা হচ্ছে অস্পর্শনীয় সম্পদ আমরা এটাকে বলি। তো এটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয় নয়। কি বললাম, নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয় নয়? এটা হচ্ছে আমাদের কপিরাইট ব্যয়। ঠিক আছে, তো কি পাইলাম যে কুরিন, অবচয় এবং বিক্রিত পণ্যের ব্যয়, এই তিনটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু কপিরাইট ব্যয় হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয় নয়। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট দেখা যাক কি বলছে, যে একটি লেনদেনের মোট সম্পত্তি মোট দায় উভয়ই 10,000 টাকা হ্রাস করে। এই লেনদেন হতে পারে, কি বললাম, যে একটি লেনদেন মোট সম্পত্তি এবং মোট দায় উভয় হ্রাস করে। তাহলে এই লেনদেনটি কি হতে পারে? দেখো লেনদেনটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো বাকিতে পণ্য ক্রয় কি হবে? বাকিতে পণ্য ক্রয় করা হলে কি হয়? ক্রয় ব্যয় বৃদ্ধি পায় এবং দায় বৃদ্ধি পায়। তো দ্যাটস ওয়াই এটা আমাদের অ্যান্সার না। তারপর হচ্ছে দেখো নগদ 10,000 টাকা মূল্যের প্রিন্টার ক্রয়, এটা কি হবে না? কারণ হচ্ছে আমাদের হিসাবে কি আসতেছে, নগদান হিসাব ডেবিট, সরি প্রিন্টার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো মানে এটা হবে না। তো দেখো 10,000 টাকা ঋণ পরিশোধ, তাহলে কি হচ্ছে যে এটা দেখো এটা কি অ্যান্সার হবে? 10,000 টাকার ব্যাংক ঋণ পরিশোধ, তাহলে হচ্ছে কি ব্যাংক হিসাব ঋণ পরিশোধ মানে পাওনাদার হিসাব ডেবিট প্লাস হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। তো এই অ্যান্সারটা কিন্তু আমাদের হবে। দেখো পাওনাদার যেহেতু আমাদের হ্রাস পাচ্ছে প্লাস হচ্ছে নগদ সম্পত্তি আমাদের হ্রাস পাচ্ছে, তো তাহলে কি বললাম, মোট সম্পত্তি এবং মোট উভয় দায় হ্রাস পাচ্ছে। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কি বললাম, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার কি? 10,000 টাকার ব্যাংক ঋণ পরিশোধ। তাহলে আমরা কি পাইলাম, যেটা হচ্ছে আমাদের হ্রাস পাচ্ছে এবং মোট সম্পত্তি এবং মোট দায় উভয় হ্রাস পাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি 10,000 টাকা ঋণ পরিশোধ। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো কি পাইলাম, চলো অ্যান্সারটা দেখে নেই। যে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা কি দেখলাম, দেখো আমাদের হচ্ছে একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয় কোনটি? কি বললাম, যে অব্যবসায়ী, হ্যাঁ অব্যবসায়ী প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয় কোনটা? তো আমরা আনসার হচ্ছে আমাদের অর্জিত সুদ। এটা হচ্ছে আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয়। তো আমরা চলো আর এক্সপ্লেনেশন গুলো দেখলে জিনিসটা ক্লিয়ার হবো। দেখো অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় সমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মূলধন জাতীয় আয় আর একটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। কি বললাম, যে মূলধন জাতীয় আয় একটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। তো মূলধন জাতীয় আয়গুলোকে দেখি, অনুদান বা দান, আজীবন সদস্যের চাঁদা, উইলকৃত ধন দৌলত, বিশেষ তহবিল অনুদান, সম্পদ বিক্রয়, এগুলো হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় কোনগুলা? চাঁদা প্রবেশ ফি অথবা ভর্তি ফি, সুদ প্রাপ্তি অথবা অর্জিত সুদ, লকার ভাড়া, খাজনা, কর ইত্যাদি। তো এগুলো হচ্ছে আমরা কি মুনাফা জাতীয় আয়। তো আমাদেরকে অবশ্যই যে মুনাফা জাতীয় আয় এবং মূলধন জাতীয় আয়, এই দুইটা জিনিস আমাদেরকে ভালো স্পেসিফিক ভাবে আইডেন্টিফাই করতে হবে, তাহলে আমরা এই প্রশ্নটা অ্যান্সার দিতে পারবো। তো আমাদের কি পাইলাম, মুনাফা জাতীয় আয় হচ্ছে অর্জিত সুদ, অনুদান, উইলকৃত ধন দৌলত এবং আজীবন সদস্যের চাঁদা। এই তিনটা আমাদের কি, এই তিনটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয় এবং অর্জিত সুদ হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়। কি বললাম, যে অর্জিত সুদ হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয় এবং অনুদান, উইলকৃত ধন দৌলত এবং আজীবন সদস্যের চাঁদা, এই তিনটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয়। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে এই যে অপশনগুলো তোমাদেরকে বললাম আয়গুলা, অবশ্যই তোমাদেরকে আয়গুলা সম্পর্কে ধারণা রাখতে হবে এবং কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, তাহলেই তোমরা সঠিক এমসিকিউ দাগাইতে পারবা। ওকে, তো আমরা ক্লিয়ার করে দেখে নেই। পাইলাম একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয় হচ্ছে অর্জিত সুদ, এবং হচ্ছে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়কে আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে মূলধন জাতীয় আয় আর একটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। তো তোমরা আশা করি বুঝতে পারছো। চলো আমরা নেক্সটটা দেখি। দেখো এই প্রশ্নটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, একটু ভালো করে দেখবা। একটু জটিল টাইপের, মানে জটিল না, বড় টাইপের। তো আমরা তোমাদেরকে ভালো করে দেখবা, বুঝবা। হ্যাঁ, কি বলছে, একটি পণ্যের কাঁচামালের ব্যয় হচ্ছে 100 টাকা, মজুরি 40 টাকা, কারখানা উপরিব্যয়, কাঁচামাল এবং মজুরির 25% এবং প্রশাসনিক উপরি খরচ উৎপাদন খরচের 10%। যদি বিক্রয় মূল্য 200 টাকা হয় তবে লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে?
কি বললাম? দেখো তাহলে আমাদের প্রথমে দেখি আমরা বিক্রয় মূল্য দেওয়া আছে কত, ভালো করে দেখবা। হ্যাঁ, প্রশ্নটা কিন্তু বেশি একটু বড়, তো ভালো করে দেখবা। যখন তোমরা প্রশ্নটা প্র্যাকটিস করবা তখন তোমরা প্রো হয়ে যাবা, বাট নতুন নতুন যখন তোমরা করবা তখন তোমাদেরকে সময় লাগবে। তো আমরা আস্তে আস্তে করে নিই। দেখো আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। এবার আমরা ব্যয় বের করবো। হ্যাঁ, ব্যয় সমূহ। তো আমাদের কি দেখো, ব্যয় সমূহের মধ্যে কাঁচামাল ব্যয় হচ্ছে কত, আমি কিন্তু ভালো করে লিখতেছি না, তোমরা জিনিসগুলো আমার শুনবা। কাঁচামাল ব্যয় হচ্ছে আমাদের হচ্ছে 100 টাকা, মজুরি 40 টাকা। তাহলে আমাদের মোট ব্যয় কত আসছে? কাঁচামাল এবং মজুরি ব্যয় হচ্ছে 140 টাকা, এটা আমরা পাইলাম। দেখো এবার প্রশ্ন কিন্তু এখানেই খেলা। হ্যাঁ, এবার এখান থেকে কিন্তু খেলা শুরু। এটা ছিল আমাদের সহজ জিনিস। তো বলতেছি কারখানা উপরি খরচ, কারখানা উপরি ব্যয় কাঁচামাল এবং মজুরির 25%। কি বললাম? কারখানা উপরি ব্যয় কাঁচামাল এবং মজুরির 25%। তো কাঁচামাল এবং মজুরির 25% আমাদের কত হচ্ছে দেখো। তাহলে আমরা আগে লিখি কারখানা উপরি খরচ, লিখি কারখানা উপরি খরচ। কি বললাম? কারখানা উপরি খরচ হচ্ছে এই যে এটার হচ্ছে 25%। 25% কত হবে? 35। কি বললাম? যে কারখানা উপরি খরচ হচ্ছে কাঁচামাল এবং মজুরির 25%। তাহলে আমরা কত পাইলাম? কারখানা উপরি খরচ কাঁচামাল এবং মজুরি 25% হচ্ছে 35। তাহলে আমাদের কি পাইলাম? অ্যান্সার হচ্ছে 175। এই যে 175টা পাইলাম না, এই 175 হচ্ছে আমাদের উৎপাদন খরচ। এটা কি পাইলাম আমরা? উৎপাদন খরচ। এখান মতো ক্লিয়ার রাখো, কারণ হচ্ছে আমরা এখানে যেহেতু জায়গা নেই, তো আমরা হচ্ছে নতুন করে আবার অন্য এক জায়গায় অঙ্ক করব। তো তোমরা কি বললাম যে দেখো আমরা কাঁচামাল পাইছি, আমাদের বিক্রয় মূল্য কত ছিল? বিক্রয় মূল্য আমাদের হচ্ছে 200 টাকা। ব্যয় সময়ের মধ্যে আমরা দেখো কাঁচামাল ব্যয় পাইছি হচ্ছে 100 টাকা এবং মজুরি হচ্ছে 40 টাকা। তাহলে আমরা পাইলাম হচ্ছে কত? কাঁচামাল এবং মজুরি 140 টাকা। দেন আমরা করছি কি, যে কারখানা উপরি ব্যয় বের করছি কাঁচামাল এবং মজুরির 25% থেকে। তাহলে আমরা কি পাইলাম? যে হচ্ছে 35 টাকা পাইছি কারখানা উপরি খরচ, এবং তাহলে আমরা উৎপাদন খরচ কত পাইছি? 175 টাকা। আমাদের হচ্ছে মাথায় রাখবা উৎপাদন খরচ আমাদের কত? 175 টাকা। তো চলো আমরা হচ্ছে আবার শুধু নতুন থেকে করি। আমাদের বিক্রয় মূল্য কত ছিল? বিক্রয় মূল্য হচ্ছে ছিল আমাদের 200 টাকা। ঠিক আছে, আমাদের হচ্ছে তারপর এখন আমাদের উৎপাদন খরচ কত? উৎপাদন খরচ আমরা পাইছি, মাথায় আছে তো, মনে আছে তোমাদের? উৎপাদন খরচ হচ্ছে আমাদের 175 টাকা। কি বললাম? উৎপাদন খরচ আমরা কিন্তু 175 টাকা বের করছি। তোমাদের যদি আবার বসে সমস্যা হয় তাহলে আমরা একটু প্রশ্নটা পজ করে দেখবা, তাহলে বুঝতে পারবা। তো আমাদের নেক্সট হচ্ছে কি বলছে? উৎপাদন খরচের 10%। দেখো প্রশাসনিক উপরি খরচ কি বলছে, আবার প্রশাসনিক উপরি খরচ কি বলছে? উৎপাদন খরচের 10%। তাহলে আমাদের প্রশাসনিক উপরি খরচ লিখি প্রশাসনিক উপরি। তো কি বললাম? যে প্রশাসনিক উপরি খরচ আবার উৎপাদন খরচের 10%। তাহলে আমাদের উৎপাদন খরচ কত? 175 টাকা। তাহলে আমাদের কত পাচ্ছি? আমাদের তাহলে প্রশাসনিক খরচ পাচ্ছি হচ্ছে 17.5। তাহলে আমাদের হচ্ছে কত আসতেছে? 192। তাহলে আমাদের টোটাল কত আসলো? 192.5। তো আমরা যদি বিক্রয় মূল্য থেকে এটা যদি বাদ দিয়ে দিই, আমাদের ব্যয় যদি টোটাল ব্যয় বাদ দিই, তাহলে আমরা পাচ্ছি কত? এটা বাদ থাকতেছে আমাদের হচ্ছে 7.50 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে, যেহেতু আমাদের বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা এবং ব্যয় হয়েছে আমাদের হচ্ছে 192 টাকা। কি বললাম? আমাদের বিক্রয় মূল্য হচ্ছে কত? 200 টাকা, কিন্তু আমাদের ব্যয় হয়েছে হচ্ছে, মোট ব্যয় হয়েছে হচ্ছে সবগুলা খরচ মরচ দিয়ে আমাদের 192.5 টাকা। তার মানে হচ্ছে আমাদের অবশিষ্ট থাকতে হচ্ছে 7.50 টাকা। এটা হচ্ছে আমাদের লাভ। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার 7.5। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমি আরেকবার তোমাদেরকে ব্রিফ দেই। প্রথমে আমরা হচ্ছে বিক্রয় মূল্য লিখছি, তারপর হচ্ছে ব্যয় বের করছি, কাঁচামাল প্লাস হচ্ছে মজুরি। ঠিক আছে, কাঁচামাল মজুরি বের করলাম 140 টাকা, 140। সেখান থেকে আমরা বের করছি আমাদের কি? কারখানা উপরি ব্যয়। কারখানা উপরি ব্যয় বের করছি হচ্ছে 25% কাঁচামাল এবং মজুরি থেকে। তো আমরা পাইছি হচ্ছে 135 টাকা। তারপর হচ্ছে ওটা দুইটা 140 প্লাস 35 টোটাল করছি, আমরা পাইছি হচ্ছে 175। ওটা আমরা টোটাল পাইছি হচ্ছে উৎপাদন খরচ, এবং উৎপাদন খরচের 10% আমরা বের করছি হচ্ছে প্রশাসনিক উপরি খরচ। তার মানে আমার টোটাল ছিল হচ্ছে
টোটাল পাইছি হচ্ছে 192 টাকা, 192.5, এটা হচ্ছে আমাদের টোটাল ব্যয়। এবং আমাদের বিক্রয় মূল্য যেহেতু 200 টাকা ছিল এবং টোটাল ব্যয় যেহেতু আমাদের 192.5 টাকা ছিল, তাহলে আমাদের লাভ কত পাইছি? 7.50 টাকা। তো আশা করি বুঝছো। আমি তোমাদেরকে প্রশ্নটা স্পিডে বললাম, অ্যান্সারগুলো স্পিডে বললাম, কারণ আমি তোমাদেরকে প্রশ্নটা প্র্যাকটিক্যালি বোর্ডে দেখাইছি। তো দ্যাটস ওয়াই তোমরা হচ্ছে প্রথমে আমার প্র্যাকটিক্যালি যে ম্যাথটা করছি ওই ম্যাথটা দেখবা, যদি বুঝতে না পারো তখন তোমরা হচ্ছে আমার কথাগুলো শুনবা। ওকে, চলো নেক্সট দেখা যাক। দেখো প্রশ্ন কি বলছে, নেক্সট প্রশ্ন কি বলছে, যে সকল হিসাবে সাধারণত ডেবিট উদ্বৃত্ত হয় তা হলো কি? কি বললাম? যে সকল হিসাবে সাধারণত ডেবিট উদ্বৃত্ত হয় তা হলো কি? তো আমাদের অ্যান্সার কি হচ্ছে? সম্পদ, ব্যয় এবং লভ্যাংশ, এগুলো হচ্ছে সাধারণত ডেবিট উদ্বৃত্ত হয়। কি বললাম? সম্পদ, ব্যয় এবং লভ্যাংশ এগুলো হচ্ছে ডেবিট উদ্বৃত্ত হয়। সম্পদ দেখো ডেবিট উদ্বৃত্ত হয়, ব্যয় ডেবিট উদ্বৃত্ত হয়, কিন্তু আয় কিন্তু ডেবিট উদ্বৃত্ত হয় না, আয় হচ্ছে ক্রেডিট উদ্বৃত্ত হয়। তার মানে এই অ্যান্সারটা আমাদের না। সম্পদ, ব্যয় ডেবিট উদ্বৃত্ত বা পরিশোধিত মূলধন ক্রেডিট উদ্বৃত্ত হয়। তো দ্যাটস ওয়াই এটা আমাদের অ্যান্সার না। সম্পদ ডেবিট উদ্বৃত্ত, লভ্যাংশ ডেবিট উদ্বৃত্ত বা দায় ক্রেডিট উদ্বৃত্ত, দ্যাটস ওয়াই এটা আমাদের অ্যান্সার না। তো আমাদের অ্যান্সার কি পাইলাম? সম্পদ, ব্যয় এবং লভ্যাংশ এটা হচ্ছে ডেবিট উদ্বৃত্ত হয়। চলো নেক্সট দেখি। নেক্সট কি বলছে? যে প্রাথমিক খরচাবলী কোন? প্রাথমিক খরচাবলী একটি, প্রাথমিক খরচাবলী কি? প্রাথমিক খরচাবলী কি চলতি সম্পদ? নো। চলতি দায়? নট। অচলতি দায়? ইজ নট। তাহলে আমাদের কি হচ্ছে? অ্যান্সার কি হচ্ছে? প্রাথমিক খরচাবলী হচ্ছে ভুয়া সম্পদ, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো কি বললাম? প্রাথমিক খরচাবলী হচ্ছে আমাদের ভুয়া সম্পদ। আমরা কিছু এক্সপ্লেনেশন রাখছি, সেটা দেখার চেষ্টা করি। দেখো আমরা হচ্ছে ভুয়া সম্পদ আছে না, এই যে ভুয়া সম্পদ লিখছি না, ভুয়া সম্পদে কিন্তু আরো কিছু নাম রয়েছে। দেখো অলিক সম্পদ, অবাস্তব সম্পদ, তারপর ভুয়া সম্পদকে আমরা কি বলতেছি? অলিক সম্পদ বা অবাস্তব সম্পদ বা ভুয়া সম্পদ। আমরা এক্সাম্পল গুলো দেখতেছি কি? প্রাথমিক খরচাবলী, শেয়ার অবহার, ঋণপত্র ইস্যুতে কমিশন, গবেষণা খরচ, ঋণের অবহার, লাভ লোকসান হিসাবের জের ইত্যাদি। তো আমরা কি পাইলাম? যে আমাদের কিন্তু অবশ্যই মাস্ট জানা লাগবে যে এই জিনিসগুলো প্রাথমিক খরচাবলী মানে সরি, যে ভুয়া সম্পত্তি জিনিসগুলো কি কি। তো আমি তোমাদেরকে আবারও বলতেছি, সেম প্রশ্ন রিপিট না করলেও সেম প্যাটার্নের প্রশ্ন রিপিট করবে। দ্যাটস ওয়াই তোমাদেরকে এই জিনিসগুলো জানা মাস্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর অবশ্যই যে এই যে ভুয়া সম্পদ থেকে কিন্তু প্রশ্ন মানে ম্যাক্সিমাম টাইম আসে। তো তোমাদেরকে বলবো যে এই জিনিসটা তোমরা অবশ্যই ফলো করবে। এবং প্রাথমিক খরচা বলে আমরা কি পাইলাম? এটা হচ্ছে আমাদের ভুয়া সম্পদ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা কি পাইলাম? যে আমাদের হচ্ছে প্রাথমিক খরচাবলী হচ্ছে আমাদের ভুয়া সম্পদ, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আমরা কারেক্ট অ্যান্সারটা ক্লিয়ার করে দেখে নেই যে প্রাথমিক খরচাবলী হচ্ছে ভুয়া সম্পদ। এবং ভুয়া সম্পদ জিনিসগুলো কি কি আমাদের অবশ্যই মাস্ট জানা লাগবে। তো চলো আমরা নেক্সট দেখি। দেখো আমাদের প্রশ্নটা কি বলছে, দেখো যে প্রারম্ভিক এবং সমাপনী মজুত পণ্য যথাক্রমে হচ্ছে 14,000 এবং 10,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 50,000 টাকা হলে নিট ক্রয় মূল্য কত? তো চলো আমরা হচ্ছে জিনিসটাকে আবার বুঝো যে প্রারম্ভিক মজুত পণ্য কত? প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে 14,000 টাকা, দেন সমাপনী মজুত পণ্য হচ্ছে 10,000 টাকা, দেন বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 50,000 টাকা। তাহলে আমাদের নিট ক্রয় মূল্য কত বের করতে হবে? চলো আমরা জিনিসটাকে সিকুয়েন্সলি সাজাই। প্রথমে আমরা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য লিখি। যেহেতু আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য কি করি? আমাদের প্রথমে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্রটা জানতে হবে। কি করি? প্রথমে আমরা প্রারম্ভিক মজুত পণ্য লিখি। দেখো প্রারম্ভিক মজুত পণ্য ছিল আমাদের 14,000, এখানে দেওয়া আছে। প্রারম্ভিক মজুত পণ্য 14,000 লিখলাম। দেন আমাদের কি বের করতে বলছে? যে নিট ক্রয়, নিট ক্রয় ইজ ইকুয়াল হোয়াট? তো নিট ক্রয় যেহেতু আমাদের নাই, আপাতত এখানে রাখলাম। তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কি এখানে দেওয়া আছে? নাই, তো ওটাও লিখলাম না। তারপর দেখো কি আছে? সমাপনী মজুত পণ্য। তো আমরা কি করি? বিক্রয়যোগ্য পণ্য যেটা পাইলাম ওখান থেকে আমরা সমাপনী মজুত পণ্য বাদ দেই। তো আমাদের সমাপনী মজুত পণ্য দেওয়া আছে কি? দেখো সমাপনী মজুত পণ্য কত দেওয়া আছে? সমাপনী মজুত পণ্য আমাদের দেওয়া আছে হচ্ছে 10,000 টাকা। কি বললাম? তো দেখো সমাপনী মজুত পণ্য আমরা 10,000 টাকা দিয়ে দিলাম। তারপর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় আমরা কত পাইছি? দেখো বিক্রিত পণ্যের ব্যয় আমরা পাইছি 50,000 টাকা। এখানে কি দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয় 50,000 টাকা? অবশ্যই দেওয়া আছে। তার মানে আমাদের এগুলো হচ্ছে আমাদের ইনফরমেশন দেওয়া আছে। আমাদের বের করতে হবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এবং বিক্রিত পণ্যের ব্যয়। যদি আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে পারি তাহলে আমরা নিট ক্রয় বের করতে পারবো। তো দেখো কি বললাম? দেখো আমাদের বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে এবং সমাপনী মজুত পণ্য দেওয়া আছে। তাহলে আমরা যদি আমরা এই দুটাকে টোটাল করে দিই তাহলে আমাদের কত আসছে? 60,000 টাকা। জিনিসটা ভালো করে বুঝো। যদি আমরা এখানে টোটাল করে দিই তাহলে আমরা 60,000 টাকা পাচ্ছি। তো যদি আমরা 60,000 থেকে সমাপনী মজুত পণ্য 10,000 টাকা বাদ দিই তাহলে আমাদের কত বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে?
50,000 টাকা। তার মানে আমাদের অ্যান্সার এখন বিক্রয়যোগ্য পণ্য আমরা পেয়ে গেলাম। তো বিক্রয়যোগ্য পণ্য যখন পেয়ে গেলাম তখন আমাদের কি বের করতে হবে, এখন নিট করে আমরা ইজিলি বের করতে পারবো। যদি দেখো এখানে বলছে কি, যদি এখানে আমরা 46,000 টাকা লিখে দেই, দেখো তো যদি আমরা এখানে 46,000 টাকা লিখে দেই তাহলে কি আমাদের হচ্ছে কি, আমরা কি পাচ্ছি আমাদের বিক্রয়যোগ্য পণ্য কি পাচ্ছি, যে টোটাল দুটো কিন্তু টোটাল হবে। হ্যাঁ, তাহলে আমরা কি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাচ্ছি? দেখো পাই যাচ্ছি যে প্রারম্ভিক মজুত পণ্য 14,000 প্লাস হচ্ছে নিট ক্রয়, কত পাইলাম? নিট ক্রয় হচ্ছে আমাদের 46,000 টাকা। তাহলে আমরা কি আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে পারলাম? হ্যাঁ পাইলাম, তাহলে 60,000 টাকা মিলে গেছে। তার মানে আমাদের ক্রয় হচ্ছে, নিট ক্রয় হচ্ছে 46,000 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই রিলেটেড আমি তোমাদেরকে বলি, যদি এই রিলেটেড প্রশ্ন আসে প্রথমে প্রশ্নটাকে সাজাই নিবা, তারপর নিচ থেকে দেখবা যে কোন ইনফরমেশন তোমাদের দরকার কোনটা নাই। এভাবে যদি তোমরা সাজাই নিতে পারো তাহলে তোমরা ইজিলি তোমরা অ্যান্সার করতে পারবা। আমি আবারও বলতেছি, তোমরা জিনিসগুলো প্রথমে সুন্দর করে সিকোয়েন্স অনুযায়ী সাজাই নিবা, তাহলে তোমরা ইজিলি অ্যান্সার বের করতে পারবা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ছিল আমাদের এটা আয়োজন, যে আমাদের প্রশ্ন কি বললাম, যে আমাদের নিট ক্রয় হচ্ছে 46,000 টাকা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সট দেখা যাক। কি বলছে দেখো, যদি বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 30,000 টাকা হয় এবং বিক্রয়ের পর মুনাফার হার যদি 25% হয় তবে বিক্রয় মূল্য কত হবে? আমাদের কি বলছে, বিক্রয় মূল্য বের করতে বলছে। তো আমরা বিক্রয় মূল্য নির্ণয়ের সূত্র কি জানি, বিক্রিত পণ্যের ব্যয় অথবা ক্রয় মূল্য প্লাস মুনাফা। কি বললাম, বিক্রিত পণ্যের ব্যয় অথবা ক্রয় মূল্য প্লাস মুনাফা। তো এই জিনিসগুলো আমরা প্রথমে ইয়াগুলো জানার, এক্সপ্লেনেশনগুলো জানার চেষ্টা করি, তারপর আমরা ম্যাথটা বের করবো। ওকে, দেখো ক্রয়ের উপর মুনাফার হার দেওয়া থাকলে বিক্রয়ের উপর মুনাফার হার নির্ণয়ের সহজ টেকনিক কি, যদি ক্রয়ের উপর মুনাফার 100% হয় তাহলে বিক্রয়ের উপর মুনাফার হবে 50%। আবার ক্রয়ের উপর মুনাফার হার যদি 50% হয় তাহলে বিক্রয়ের উপর মুনাফার হার হবে 33.33%। আবার দেখো, আবার যদি ক্রয়ের উপর মুনাফার হার যদি 33.33% থাকে তাহলে বিক্রয়ের উপর মুনাফার হার হবে 25%। সেম যদি ক্রয়ের উপর মুনাফার হার 25% হয় তাহলে বিক্রয়ের উপর মুনাফার হবে 20%। আবার দেখো, ক্রয়ের উপর মুনাফার হার 20% হলে বিক্রয়ের উপর মুনাফার হবে 16.67%। ঠিক সেম এভাবে যদি আমাদের বিক্রয়ের উপর মুনাফার এটা হয় তাহলে ক্রয়ের উপর এটা, আবার যদি বিক্রয়ের উপর এটা হয় তাহলে ক্রয়ের উপর এটা। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা তোমাদের ধরে ধরে বোঝানোর কোনো ইয়া নাই। তো কারণ তোমার ছোট বাচ্চা না, যে জিনিসগুলো তোমরা বুঝতে পারবে না, তো তোমরা জিনিসটা সিকোয়েন্সটা ভালো করে বুঝে নিবা। তো দেখো আমাদের কি বলা আছে, যে এখানে বলছে যে আমাদের মুনাফার হার কত দেওয়া আছে। দেখো এখানে মোট মুনাফার হার হচ্ছে কত দেওয়া আছে, হচ্ছে বিক্রয়ের উপর মোট মুনাফার হার হচ্ছে 25%। তাহলে দেখো আমরা এখানে কি পাইলাম, যে আমাদের বিক্রয়ের উপর মুনাফার হার যদি 25% হয় তো আমাদের ক্রয়ের উপর মুনাফার হার হবে হচ্ছে 33.33%। ঠিক আছে, আমরা কি পাইলাম, আমরা 33.33% আমরা ইজিলি বের করতে পারলাম যে আমাদের মুনাফার হার হচ্ছে 33%। যদি আমরা সূত্রটি ইজিলি মানে ক্যালকুলেশন করে দেখি, আমরা হাতে যদি সময় কম, তো আমরা হচ্ছে এটা অ্যান্সারটা ইজি ডাইরেক্ট দেখে নেই। তো আমাদের অ্যান্সার হচ্ছে, যদি আমরা সবগুলো ক্যালকুলেশন করি তাহলে আমাদের নিট মুনাফা পাবো। নিট মুনাফা থেকে আমরা কি বলবো, বিক্রিত পণ্যের ব্যয় প্লাস হচ্ছে মুনাফা যদি করি তাহলে আমাদের অ্যান্সার হবে 40,000 টাকা। তো আমরা কি পাইলাম, যে আমাদের হচ্ছে বিক্রয়ের পর মুনাফার হার কত হচ্ছে। তারপর যদি আমরা মনে করে বের করি, মুনাফার হার বের করি, দেখো আমরা মুনাফার হার বের করবো। মুনাফার হার আমাদের কত হচ্ছে, বিক্রিত পণ্যের ব্যয় 30,000 টাকা আর হচ্ছে 33.33%। কেন আমরা বলছি যে আমাদের যদি বিক্রয়ের পর মুনাফার হার দেওয়া থাকে 25%, তাহলে আমরা ক্রয়ের পর মুনাফার হার কত পাচ্ছি, 33.33%। এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে, যদি আমরা এটাকে বের করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 10,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 10,000 টাকা। দেন তাহলে আমরা কত পাচ্ছি, যদি আমরা তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় 10,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় আমাদের কত পাইলাম, 10,000, এবং মোট মুনাফা কত পাইলাম, মোট মুনাফা আমরা পাচ্ছি 10,000 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 40,000 টাকা। আমরা এটা কি পাইলাম, এটা হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য, আমাদের বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য আমাদের হচ্ছে 40,000 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ আমরা কি জানি যে বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মোট মুনাফা ইজ ইকুয়াল কত, 40,000 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এটা আমাদের অ্যান্সার কত, 40,000 টাকা। তো দেখো এখানে বলছে যে আমাদের নেক্সট প্রশ্ন কি ছিল, যে আধা পরিবর্তনশীল ব্যয় কোনটি। আমরা জানি আধা পরিবর্তনশীল ব্যয় হচ্ছে বিদ্যুৎ খরচ। আমরা কি বললাম, আধা পরিবর্তনশীল ব্যয় কি, আধা পরিবর্তনশীল হচ্ছে ব্যয় বিদ্যুৎ খরচ।
যে ব্যয়গুলো হচ্ছে সম্পূর্ণরূপে পরিবর্তিত নয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। তো আমাদের অ্যান্সার কি? আধা পরিবর্তনশীল ব্যয় হচ্ছে বিদ্যুৎ খরচ। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সটটা দেখি। দেখো এখানে কি বলছে, নিচের কোনটি নীতিগত ভুল? তো নীতিগত ভুল কি আমরা প্রথমে জানতে হবে নীতিগত ভুল কি। নীতিগত ভুল হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখানো এবং মূলধন জাতীয় ব্যয়কে হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখানো, এটাকে আমরা বলতেছি হচ্ছে নীতিগত ভুল। আবার কি বললাম? নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখানো এবং মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখানো। তাহলে আমাদের কি পাইলাম? দেখো এখানে কি অপশন দেওয়া আছে? তো দেখো এখানে দেওয়া আছে যে হচ্ছে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখানো। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো কি বললাম? নীতিগত ভুল হচ্ছে এটা। তো তোমরা আশা করি বুঝতে পারছো। এই ছিল আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তোমরা অবশ্যই আমাদের লাইভ ক্লাসগুলো করবা। যদি আমাদের লাইভ ক্লাসগুলো করতে পারো তাহলে দেখবা যে তোমাদের নেক্সট টাইমে নতুন করে রাবির কোশ্চেন ব্যাংক সলভ করতে লাগতেছে না। তো ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।